দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভুবন, এবং আজকের এই আমার ভুবন সংবাদ প্রকাশের একটা বিশেষ আয়োজন। এবং এই বিশেষ আয়োজনে আমরা এসছি ডেইলি স্টার ভবনে, এবং আমাদের সাথে আজকে অতিথি হিসাবে আছেন এই পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম। আমরা জানি যে আসলে আপনি অনেক কর্মব্যস্ত দিন পার করেন, সেটার মধ্যে আমাদের এই সংবাদ প্রকাশকে সময় দিয়েছেন। তো আমরা আসলে আমাদের এই বর্ষপূর্তি উপলক্ষে আপনার সাথে বসা, সেটাকে উপলক্ষ করে আমাদের লক্ষ্যটা হচ্ছে যে বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে কথা বলা, যেমন ঠিক তার পাশাপাশি আপনি যেহেতু বাংলাদেশে আসলে আমি বলবো দৃষ্টান্ত স্থাপন করে আছেন, এবং আপনার সম্পাদকীয় আমরা পড়ি এবং পড়ে অনুপ্রাণিত হই। আপনার লেখা সবসময় বোঝার চেষ্টা করি, এবং সেখান থেকে আসলে নানা ধরনের, ইংরেজিতে বললে ইনসাইট পাই, এক ধরনের অন্তর্দৃষ্টি পাই সেখান থেকে। অনেক ধন্যবাদ। তো সেই জায়গা থেকে আপনাকে আমরা আসলে জানতে চাই যে এই যে আপনার এই বড় একটা জায়গা দখল করে বা আলোকিত করে আছেন, তো এই আপনার এই বেড়ে ওঠাটা, মানে এই যে এই জায়গায় আসার পেছনে নিশ্চয়ই শৈশব একটা বড় ভূমিকা পালন করছে কোথাও না কোথাও অচেতনার ভেতরে। তো সেটা যদি একটু বলতেন আপনার বাবা সম্পর্কে। আপনার বাবা একাধারে রাজনীতিবিদ, লেখক, সাংবাদিক, সাহিত্যিক, উকালতি করেছেন, মানে বিশাল জায়গা। তো সেইটা থেকে আমরা জানতে চাইব প্রথমে যে আপনার সেই স্মৃতি 50, 60, 70 দশকের স্মৃতিগুলো। হ্যাঁ, প্রথমে আপনি যদি সাংবাদিকতার কথা বলেন, এবং আমার জীবনের সবচেয়ে মূল চালিকা শক্তি কী ছিল, আমি বলবো একটু শুনতে হয়তো একটুখানি একটু লাগবে, একটু ড্রামাটিক, বাট আমি মনে করি দেশপ্রেম, সমাজ চেতনাবোধ। আমি সবসময় ভেবেছি কিভাবে আমার জীবন অতিবাহিত করব যেটা সমাজের কোনো কাজে লাগে। একসময় রাজনীতি করার খুব শখ ছিল, তো রাজনীতি, সেগুলো আমি পরে বলবো, রাজনীতি করলাম না। তো সাংবাদিকতা আমার দৃষ্টিভঙ্গিতে রাজনীতিকে খুব নিবিড়ভাবে, খুব নিকট থেকে দেখে, তো সেটাই আমার পেশা হিসাবে আমি মানে সবচেয়ে বলতে পারেন যে গ্রহণ করলাম আনন্দের সঙ্গে। তো ছোটোবেলার কথা বললে আমার ছোটোবেলার স্মৃতি হচ্ছে ময়মনসিংহে আমরা এক বাড়িতে থাকতাম। তো সেখানে আমি 5 ভাইয়ের সবচেয়ে সর্বকনিষ্ঠ। তো বুঝতেই পারেন যে মানে কোনো দায়িত্ব ছিল না আমার, সবার ছোটো বলে ভাইরা সব করে দিত, আব্বা আম্মা তো ছিলেনই, তো আমি মানে সব আদরেই মানুষ হয়েছি। হ্যাঁ, তো সেখানে আমার একটা খুব বড় স্মৃতি হচ্ছে আমার বাবার যে উপস্থিতি আমার জীবনে, এবং আমার মনে আছে যে আব্বার হাত ধরে ধরে আমি পাবলিক মিটিংয়ে যেতাম। ময়মনসিংহ টাউন হলের একটা মিটিংয়ের কথা মনে আছে, আমি আব্বার হাত ধরে ধরে গেলাম। আব্বা সেখানে প্রধান বক্তা, আরও বক্তা ছিলেন, বাট আমি স্টেজে বসেছিলাম, স্টেজের এক কোনায় একটা বাচ্চা বসেছিলাম। তো ওই স্মৃতি আমার কিন্তু খুব স্পষ্ট ভাসে যে মানে হাজার হাজার লোক সামনে আমি বসে আছি, শুনছি, কিছুই বুঝতে পারছি না। আরেকটা বড় স্মৃতি সেটা হলো যে যুক্তফ্রন্টের যে নির্বাচনের আগে ময়মনসিংহে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা সম্মেলন হয়েছিল, যেখান থেকে 21 দফা রচিত হয়। তো সেই মিটিংয়ে খান আব্দুল গাফফার খান এসছিলেন, এবং আমার খুবই একটা অস্পষ্ট স্মৃতিভাবে এটা বিরাট আকারের একজন ভদ্রলোক, সাদা কাপড় পরে আছেন। অনেক পাকিস্তানের অনেক নেতারা আসছিলেন, বাংলাদেশের অনেক নেতারা গেছিলেন। ভাসানী সাহেবের কথা একটু মনে আসে, সরওয়ার্দী সাহেবের কথা ওই স্মৃতি থেকে আসে না। তো তারপরে আমার স্কুল জীবন, আমার একটুখানি স্কুলে যাওয়াটা বিলম্বিত ছিল, কেন আমার ছোটোবেলায় টাইফয়েড হয়েছিল পরপর 3 বছর। তো এটা খুবই একটা মারাত্মক প্রভাব, বিশেষ করে শেষবার যখন হলো। তো সেখানে আরেকটা স্মৃতি হলো যে পেনিসিলিন ইনজেকশন, আমার কাছে মনে হয় যে বোধহয় ওই দেশে মাত্র আসা শুরু করেছে, ময়মনসিংহের শহরে তো আরও বোধহয় কেউ ব্যবহার করে নাই। তো ওই পেনিসিলিন ইনজেকশন দিতে হয়েছিল, এবং সেটার মজার ঘটনা হলো যে ইনজেকশনটা দেওয়ার জন্যে ওই মানে ফুটন্ত পানির মধ্যে সিরিঞ্জ, আপনার নিডল সব কিছু করতে হতো, আর ওই ওষুধটা ছিল পাউডার, তো সেটার মধ্যে পানি দিয়ে মিশিয়ে ইঞ্জেকশন দিত। কিন্তু ইঞ্জেকশন দিতে দিতে ওটা জমে যেত,
এবং আমার ক্ষেত্রে এটা মনে আছে, জমে গেছে, আবার সিরিঞ্জ বের করে ওইটাকে আবার গরম পানি দিয়ে সেটাকে আবার তরল বানিয়ে আবার ঢোকানো হলো। তো এই ধরনের খুব স্মৃতি আছে। আরেকটা স্মৃতি হচ্ছে আমার প্রথম শহীদ মিনারে যাওয়া, এবং আমি বুঝি নাই কেন খালি পায়ে যাচ্ছি। হ্যাঁ, তো ওই যে ময়মনসিংহের এই মানে কিছু কিছু রাস্তা ভালো, কিছু কিছু রাস্তাতে ছোট ছোট কাঙ্কর ছাড়তো, তো ওগুলো দিয়ে যাচ্ছে এবং পায়ে লাগছে, এই একটা সাংঘাতিক আমার এখন কিন্তু মানে স্মৃতিতে ভাসে। এবং বলতে পারেন যে ওই পায়ের সেই ইগুলো, এই যন্ত্রণাগুলো হয়তো আবার বুঝতে সাহায্য করেছে যে 21শে ফেব্রুয়ারি কী। অবশ্য সেটা তো অনেক পরের কথা। তো ময়মনসিংহে থাকতে থাকতেই কিন্তু 1956 সনে আব্বা মানে মন্ত্রী হলেন প্রাদেশিক সরকারে, তখন আমরা মিন্টু রোডে আসলাম। তারপরে কিছুদিনের মধ্যে আবার আমরা করাচি চলে গেলাম। আমরা আব্বা পাকিস্তানের শিল্প এবং বাণিজ্য মন্ত্রী হলেন শহীদ সরওয়ার্দী ক্যাবিনেটে। তো হঠাৎ করে একটা ময়মনসিংহের ছেলে, চিন্তা করেন, করাচিতে গেলাম, বিশাল বাড়ি, ওখানে কিছুই বুঝি না। তো একটুখানি সব কিছু বুঝে এবং তার সঙ্গে সামঞ্জস্যতায় আনার একটু কষ্ট হয়েছে। তো তখন ইংলিশ মিডিয়ামে স্কুলে ভর্তি হলো। মন্ত্রীর ছেলে, তো হয়তো ওই কারণেই করাচির গ্রামার স্কুল বলে একটা খুব বিখ্যাত স্কুল ছিল। তো আমি ময়মনসিংহে ক্লাস 2তে পড়তাম, ডেমনস্ট্রেশন স্কুল বলে একটা স্কুল ছিল। তো সে ছেলে গিয়ে, আমি কেজিতে ভর্তি হলাম, বিকজ ইংরেজি তো জানি না। তো ওই বছরটা মানে ওই সরকার 13 মাস তার আয়ু ছিল। তো ওই যে স্কুলের অভিজ্ঞতাটা আমার জন্য খুব বেদনাদায়ক ছিল, কেননা আমি স্কুলে যেতাম ঠিকই, কিছু বুঝতাম না। আর তারপরে খুব বড় লোকের ছেলে মেয়েদের এবং অনেক বিদেশিদেরও দেখতাম, যাদের সঙ্গে আমার কোনো রকম কথোপকথন হওয়ারও আমার ইংরেজি দক্ষতা ছিল না। তো যেতাম, আসতাম, পড়তাম, কিন্তু মানে খুব উপভোগ করিনি আর কি সেই সময়টা। তারপরে তো ওই 57 সনের এটা, এই ওনাদের মন্ত্রিত্ব ছিল অক্টোবরের শেষ থেকে 57-র শেষের দিকে, 13 মাস। তো আমরা ঢাকায় চলে আসলাম, মানে আমরা করাচি থেকে আসবো। ওই সময় আমার আম্মার একটা খুব বিরাট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমার আব্বা চাইছিলেন যে আমরা ময়মনসিংহে ফিরে যাই। ওখানেই ওনার রাজনৈতিক প্রতিষ্ঠা, আওয়ামী লীগ করতেন এবং ওখানের সব পরিচিতি, ওনার আইনজীবী পেশা। আম্মা বললেন যে না, আমাদের ঢাকায় থাকতে হবে। কেন? আমার ছেলেদের পড়াশোনার জন্য। তো আব্বা বললেন যে আমি তো এখানে আমি কাউকে তেমন চিনি না শহরের। চিনতেন আতাউর রহমান চাচা, বঙ্গবন্ধু, সবাইকে তো উনি চিনতেন, মানিক মিয়া বিশেষ করে, কিন্তু তবু তো ওইটা ওনার মানে থাকার তো কোনো এখানে ইতিহাস নাই। তো তারপর আম্মার এই সিদ্ধান্ততে আব্বা ঢাকায় থাকলেন। তো আমরা মানে গুছাতেই কিন্তু আইয়ুব খানের মার্শাল ল হলো। তো আমরা অভয়দাস লেনে একটা বাসায় উঠলাম, থাকতাম। 58 সনের অক্টোবরের দিকে বোধহয় আইয়ুব খানের মার্শাল হলো, এবং প্রথম রাতেই বঙ্গবন্ধু, আরও আওয়ামী লীগের নেতা এবং আব্বা সহ সবাইকে আপনার হলো, গ্রেফতার করা হলো। তো আপনি চিন্তা করেন যে আমার এসব স্মৃতি খুব স্পষ্ট মনে আছে, অত কিছু বুঝতাম না, বাট এখন চিন্তা করি আর কি, যে পাকিস্তানে তো মার্শাল ল আগে হয় নাই, মার্শাল ল নিয়ে তো কার কোনো ধারণা নাই। তো এই যে একটা বিরাট পরিবর্তন, হঠাৎ করে সমস্ত কিছু বন্ধ, সমস্ত মত প্রকাশ, সমস্ত কিছু, একটা মিলিটারি রিজিম, এবং আমার আব্বা জেলে, এবং আমাদের যত রকম আপনার ব্যাংক অ্যাকাউন্ট ছিল সব ফ্রিজ করে দিল আর কি। এবং আমি হঠাৎ করে, এখন মনে পড়ে আর কি, হঠাৎ করে দেখলাম যে কেউ আর আমাদের বাসায় আসে না, ভয়ে, আতঙ্কে, কেননা তারা আবার যদি মিলিটারির খবর পড়ে, সার্বক্ষণিক আপনার আইবি আমাদের বাসার সামনে বসে থাকতো। তো এইসব জেনে কেউ আসতো না। তো আমরা 5 ভাই যে বলেছিলাম, আমার সবচেয়ে বড় ভাই উনি ময়মনসিংহেই ছিলেন, মেজো এবং সেজো ভাই মাহবুবা নাম এবং মতলুবা নাম। তো ওনারা মাহবুবা নাম ব্যারিস্টারি পড়তে লন্ডন গিয়েছিলেন, আর মতলুবা নাম ডেন্টিস্ট্রি পড়তে জাপানে গিয়েছিলেন। তো মাহবুবা নাম এই সময়ে আমি বলবো যে আমাদের মেজো ভাই, উনি ফ্যামিলির হালটা ধরেন। উনি লন্ডন থেকে চলে আসেন এবং আমাদের
সমস্ত পরিবারের উনি দায়িত্ব নিয়ে অত্যন্ত দক্ষতা এবং বলিষ্ঠতার সঙ্গে উনি আমাদেরকে আঁকড়ে রেখেছেন। এবং ওনার আমি মনে করি যে আমাদের পরিবারের একটা অসাধারণ একটা অবদান, সেটা হলো যে একে তো আমাদেরকে ধরে রাখা, আরেকটা হলো যে আব্বার বিরুদ্ধে যে যত সব মিথ্যা মামলা হলো, তাকে যে জেলে রাখলো, এটার জন্য যে আদালতে যাওয়া। এবং শহীদ সোহরাওয়ার্দী সাহেব আব্বার উকিল হিসাবে আদালতে লড়াই করলেন। তো আপনি চিন্তা করেন যে আমার ভাই শহীদ সোহরাওয়ার্দীর মতো একটা বিশাল ব্যক্তিত্ব, উনি ঢাকায় আসছেন, তার ব্রিফ তৈরি করে দেওয়া। অবশ্য অন্যান্য ইয়েরা ছিলেন, আতাউর রহমান, ওনাকে আমরা আতাউর রহমান চাচা বলি, আতাউর রহমান সাহেবও উনিও একজন উকিল ছিলেন। কিন্তু এই পুরো জিনিসটা ম্যানেজ করা, এখন যখন আমি মানে পরবর্তীকালে এটা বুঝতে চেষ্টা করলাম, আমি মনে করি ওনার একটা বিরাট একটা অবদান এখানে আছে। এবং উনি খুব দক্ষ ছিলেন, অনেক বলিষ্ঠ ছিলেন, উনি অনেক গুড অর্গানাইজার ছিলেন। তো এইটা একটা বিরাট আমার জীবনের একটা অধ্যায়। এবং আমার মনে আছে যে জেল গেটে যেতাম আব্বার সঙ্গে দেখা করতে। তো ওই স্মৃতিগুলো খুবই অনন্য। এবং যে এখন যে কোর্ট তো অনেক অট্টালিকা হয়ে ভরে গেছে, তো তখন মূল কোর্টের পাশে এখন যেটা আমি ঠিক বলতে পারি না, বাট বিল্ডিং হয়ে গেছে, বাট ওই জায়গাটা বেশ খোলা ছিল। আর ওখানে পুলিশদের থাকার আপনার ব্যারাকের মতন ছিল। তো আব্বাদেরকে যখন ওই কেসের তারিখ হতো, তো ওনারা আসতেন এবং পুরো প্রক্রিয়াটা সারাদিন লেগে যেত। তো ওই পুলিশের ব্যারাকে পুলিশরা তো ডিউটিতে থাকতো, অথবা তখন তো রাজনৈতিক বন্দীদের তো অনেক সম্মান করা হতো। তো পুলিশদের ওই বড় একটা হলের এক কোনায় তারা পরিষ্কার করে দিত, ওই খাটিয়াতে আব্বা বসতেন, আমরা সারাদিনই থাকতাম, কি হচ্ছে বুঝতাম না, বাট আমার জন্য একটা ভিন্ন ধরনের একটা দিন থাকতো। আর সেখানে যেহেতু আব্বা আসছেন, আব্বাকে একটু খাওয়ানো, ওরা খেতে দিত আর কি। তো আম্মা খুব মজার খাওয়া তৈরি করে আব্বার জন্য নিয়ে যেতেন। তো সেই সুবাদে আমিও মজার খেতাম। তো মনে পড়ে যে ওই ধরনের আব্বা কবে কোর্টে আসবেন, সেদিন গিয়ে মজার খাওয়া হবে, সেটা একটা আকর্ষণীয় একটা দিক ছিল। তো সেই ধরেন কোর্টে আসা, তারপরে ওখানে মাঝে মাঝে বঙ্গবন্ধুরও কেসের তারিখ একসঙ্গে পড়তো। তো ওনাদের সঙ্গে বঙ্গবন্ধু আমার আব্বাকে মনসুর ভাই হিসেবে ডাকতেন, এবং খুব বলিষ্ঠ গলার মধ্যে, এই মনসুর ভাই কেমন আছেন? হ্যাঁ, কেমন আছেন মনসুর ভাই, এই ভাবি এত মজা খাওয়ালেন, আমরা একটু এই ধরনের খুবই একটা ছিল। সেখানে ফজলুদ্দিন না মুজিবও আসতেন, সবার সঙ্গে দেখা টেকা হতো। তো সেইগুলো একটা স্মৃতি আছে। কিন্তু এটা হলো প্রথমবার অ্যারেস্ট, 58 থেকে 1960 পর্যন্ত। তো এই কেস করে টোরে আমার আব্বা মুক্তি পেলেন 1960 সনে, উনি মুক্তি পেয়ে বাসায় আসলেন। তো সেটা আবার একটা একটা আমাদের আনন্দের ব্যাপার। উনি পরিবারে রিউনিয়নের মতন হলো, আমরা একসঙ্গে হলাম। তো সেইভাবে চলতে হঠাৎ আবার 61 সনে, আমার সনগুলো একটু বিভ্রান্তি হতে পারে, বাট আব্বাকে আবার অ্যারেস্ট করলো। তখন আইয়ুব বিরোধী আন্দোলন শুরু হচ্ছে। তো সেই আব্বাকে আবার অ্যারেস্ট করলো। তো এবার আব্বার স্বাস্থ্য অনেক খারাপ হয়ে গেল, এবং জেলে থাকতে থাকতে উনি অত্যন্ত গুরুতর অসুস্থতার মধ্যে পড়ে গেলেন। এবং 1 বছর 1.5 বছরের মাথায় সরকার ছেড়ে দিল ভয়ে যে উনি যদি জেলে মারা যান, তাহলে এটা একটা বিরাট রাজনৈতিক প্রতিক্রিয়া হবে। তো কিন্তু এরপরে উনি বাসায় এসে আর কিন্তু উনি উকালতিও করতে পারেন নাই, এবং ওইভাবে ওনার কর্মজীবন আর সক্রিয়ভাবে উনি রাজনীতিতে ঢুকলেন না। তবে পরামর্শক হিসাবে আমার মনে আছে যে আমাদের বাসায় মানে সারাক্ষণ রাজনীতিবিদরা আসতেন এবং আব্বার পরামর্শ চাইতেন। তো এই সময়ে ওই যে আব্বা যে মাঝে যে 1 বছর বাইরে থাকলেন, ওই সময় শুরু করে গেলেন আমাদের ধানমন্ডিতে বাড়ি। এবং আমার এটুকু মনে আছে যে কত অল্প খরচে, এবং একটা রাজমিস্ত্রি দিয়ে, মানে জাফর সাহেব বলে একজন আর্কিটেক্ট ছিলেন, খুবই বিখ্যাত। তো উনি বোধহয় আব্বাকে একটা ফ্রি একটা
নকশা করে দিলেন। ওই নকশার আবার অনেক মানে বেশ বিস্তারিত এবং অনেক বলতে পারেন যে আধুনিক এবং আকর্ষণীয়। কিন্তু আব্বার সেই টাকা ছিল না, তো ওটাতে উনি নিজেই কাটসাট করে একটা রাজমিস্ত্রিকে দিয়ে আব্বা বাসা বলে। আমার মনে আছে কালাচান রাজমিস্ত্রি, খুব ঢাকাই এক গল্প করতো। তো আমাদের ছিল রুটিন ছিল যেদিন স্কুলে যাওয়ার যেদিন ছুটি ছিল, যে আমরা ওই অভয় দাস লেনের বাসা থেকে ধানমন্ডি আসতাম, এসে আব্বা এই রাজমিস্ত্রির সঙ্গে এই কী করতে, কোথায় ফাউন্ডেশন হবে, কোথায়, আপনি চিন্তা করেন যে একজন রাজমিস্ত্রি আর একজন রাজনীতিবিদ সাহিত্যিক, তারা দুজনে মিলে বাসা বানাচ্ছে। তো অল্প খরচ হতে হতে দুটো কামরা করে আমরা ওই ধানমন্ডি বাড়িতে, হ্যাঁ, একটা কমন রুম আর আব্বাদের একটা থাকার ঘর, আর আব্বাদের একটা আমাদের, এবং 3 ভাই মিলে তখন বড় ভাইয়ের একটা আলাদা ঘর, ওই মাহবুবা নাম সাহেব। তো আমার একটা মনে আছে যে এতই অসম্পূর্ণ বাসাটা ছিল যে একদিন বৃষ্টি আসলো এবং প্রত্যেকটা ঘরে না পানির জোয়ার বসে গেল। আমরা ওই তখন কি বলতো, একটা ক্লথ প্লাস্টিকের একটা নাম ছিল, মানে ওই প্লাস্টিকের পর্দা দিয়েই সব বিছনা ঢাকা হচ্ছে, এটা হচ্ছে কাপড় চোপড় শুকানোর করার, মানে প্রোটেক্ট করার চেষ্টা হচ্ছে। তো এইভাবে বলতে পারেন যে ধানমন্ডিতে আমাদের জীবন শুরু। এবং আব্বা এর মধ্যে 1961 সনে তো শেরেবাংলা মারা গেলেন। হ্যাঁ, তো ওটা ওনার জন্য একটা বিরাট একটা ব্যথার কারণ ছিল। শেরেবাংলার বাড়িতে এই যে ইয়েতে অভয় দাস লেনের পাশে ছিল কেএম দাস লেন। কেএম দাস লেনে কিন্তু শেরেবাংলার একটা বাসা ছিল, এবং ওখানে আমি আব্বার সঙ্গে ওনার সঙ্গে দেখা করতে গেছি। উনি বিশাল ব্যক্তিত্ব, অত বুঝিও নাই, কিন্তু আব্বার সঙ্গে কথা হতো, আমি গেছিলাম ওনার সঙ্গে দেখতে, আমার স্মৃতি আছে ওখানে শেরেবাংলার। তো তারপরে আপনার এই ধানমন্ডিতে বাসাতে আমার মনে আছে অনেকবার বঙ্গবন্ধু আসতেন, এবং এসে মানে একদম গেট থেকেই মনসুর ভাই কোথায় আছেন, ভাবি কিছু খাইতে দেন, এসব বলে, মানে একটা প্রাণবন্ত ব্যক্তিত্ব। এবং উনি একদম সোজা হেঁটে হেঁটে কিন্তু বেডরুমে চলে যেতেন। আর আব্বা অসুস্থ, যেটা বললাম, এই কারণে বেডরুমেই কথা হতো। আর মাঝে মাঝে আমি আব্বা আম্মার হাত ধরে বঙ্গবন্ধুর বাসায় গেছি, ওটা তো 32 নম্বরে, আর আমাদেরটা একদম কাছাকাছি, ওয়াকিং ডিস্টেন্স যেটাকে এখন বলে। তো ওগুলো খুব স্মৃতি মনে আছে। তারপরে 63 সনে সরওয়ার্দী সাহেব মারা গেলেন। সেই সময় আব্বা একদম বিমর্ষ হয়ে গেলেন, এবং এত আমি ওনাকে কোনোদিন কাঁদতে দেখি নাই, বাট আমার স্মৃতিতে মনে আছে উনি কানলেন, এবং বস্তুতভাবে উনি রাজনীতি থেকে সরে আসলেন। ওনার লাস্ট যেটা রাজনীতিতে যেটা আমার মনে পড়ে, সেটা হলো যে ওই যে আইয়ুব বিরোধী ফাতেমা জিন্নার ইলেকশন অ্যাজ অ্যান অপোজিশন ক্যান্ডিডেট, যেখানে পাকিস্তানের সমস্ত দল কম্বাইন্ড অপোজিশন নাম করে ফাতেমা জিন্নার প্রতি সমর্থন দিয়ে করলেন। তো ওটাই আব্বার ছিল বলতে পারেন যে। তো আমার জীবনে ওনার প্রভাব মানে বলবেন যে বিস্তৃত, সর্বব্যাপী। আম্মারও কিন্তু প্রভাব ছিল। আম্মার কথা আগে বলি যে কিভাবে যে ফ্যামিলিটা ধরে রাখতেন। আপনার কথা আমি পড়েছি যে আপনার বাবা বলছেন যে এই দৃঢ়তার কারণে কলকাতায় থেকে গেলেন, ওই যে মানে ওকালতি কি হবে না হবে, ওই যে কলকাতা প্রথম দিকে থাকার যে, এবং আব্বা ওনার দুটো তো আত্মজীবনীমূলক গ্রন্থ, একটা রাজনীতির পঞ্চগ্রাম, আরেকটা আত্মকথাতে কিন্তু উনি আমার আম্মা সম্বন্ধে লিখেছেন যে ওনার জীবনের গুরুত্বপূর্ণ প্রায় সবগুলো সিদ্ধান্ত আমার আম্মার দ্বারা প্রভাবান্বিত, এবং আম্মার কথাতেই উনি চলেছেন। ইন্টারেস্টিংলি আমার আব্বা এবং আম্মার সঙ্গে কিন্তু বয়সের ব্যবধান ছিল 18 বছর। তো আব্বা বইতে লিখেছেন যে একদম হ্যাঁ, আম্মার ব্যক্তিত্ব খুবই ব্যক্তিত্ব। মার একটা কথা আছে, বলছেন যে ডাস ফার এন্ড নো ফার, এই কথাটা আপনি অনেক বলতেন। হ্যাঁ, আমরাও জানতাম যে আম্মার সঙ্গে একটা জায়গার অতিক্রম করা অসম্ভব। আর আরেকটা আমার মনে হয়, আব্বা যদি কিছু পছন্দ না করতেন উনি চুপ হয়ে যেতেন,
উনি কোনো কথা বলতেন না, ধমক দিতেন না, কিছু চুপ হয়ে যেতেন। এবং ওই চুপটাই এত মানে একটা কঠিন একটা শাসনের মতন আমাদের জীবনে আসতো। আম্মা চুপ হয়ে গেছেন মানে আর আমরা এদিকে যেতেই পারি না, এই ধরনের একটা। আরেকটা ফ্যামিলিতে ছিল যেখান থেকে আমি মনে করি যে স্ত্রীর প্রতি সম্মানের একটা দৃষ্টান্ত আমার জীবনে, এবং আমি যেটা চেষ্টা করেছি নিজের জীবনে আনতে। যেমন কোনো কিছু ধরেন আমি যদি একটা সিনেমায় যেতে চাই বা কিছু কিনতে চাই, তো ফ্যামিলির হেড হিসাবে তো লোকজন বাবার কাছে যায়। তো বাবার কাছে গেলেই বাবা বলতেন তোমার মা কী বলে। আবার মায়ের কাছে গেলে অনেক সময় ভয়ে ভয়ে বাবার কাছে যেতে ভয় লাগতো, মায়ের কাছে মা বলতেন যে বাবা তোমার আব্বা কি বলে। তো কোনো সময় আমার স্মৃতিতে কোনো একটা সিদ্ধান্ত, ছোট এবং বড়, সিনেমায় যাব, একটা শার্ট কিনবো না এটা কিনবো, এই ছোট থেকে বড় কোন স্কুলে পড়বো, এই দুজনে মিলে নিতেন। এইটা আমার এককভাবে আমার আব্বা বলে দিলেন আচ্ছা ঠিক আছে যাও, আমার মনেই পড়ে না। তো যেটা বলছিলাম আব্বার যে প্রভাব আমার জীবনে, একটা হচ্ছে যে দেশপ্রেম, যেটা বললাম আর কি, যে আমি দেখেছি যে ওনার চেতনায় লেখনীতে, সাংবাদিকতায়, রাজনীতিতে মানে দেশ এবং সমাজ চিন্তা ছাড়া আর কিচ্ছু ছিল না। এবং আপনারা যারা ওনার বই পড়েছেন দেখবেন যে ওনার কিন্তু অনেক মৌলিক চিন্তা ছিল। হ্যাঁ, আর একটা ছিল মানে রসবোধ, এবং উনি কি হাস্যরস করে কথা বলতেন। ওনার একটা গল্প আছে যে ময়মনসিংহে ওনার খুব বাল্য বন্ধু ছিল আবুল কালাম শামসুদ্দিন। আবার আবুল কালাম শামসুদ্দিন করতেন মুসলিম লীগ ওই সময়, আব্বা করতেন, হ্যাঁ না আমি কিন্তু ঢাকা ময়মনসিংহের কথা বলছি, ময়মনসিংহে। তো উনি করতেন মুসলিম লীগ, আব্বা করতেন আওয়ামী লীগ। বাট অনেক মানে ঠিক কীভাবে মানে ওনারা একটা মিটিংয়ে একবার ছিলেন। তো ওই মিটিংয়ে শামসুদ্দিন সাহেব বলতেছেন যে ওই মিটিংয়ের শ্রোতাদের যে আমার বন্ধু মনসুর যাই বলে ও তো সাহিত্যিক, আপনারা 16 আনা শুনলে 8 আনা বিশ্বাস করবেন, বাকিটা সাহিত্যিক হিসাবে ভাববেন যে অতিরঞ্জিত, ওইটা বিশ্বাসই করবেন না। তো আব্বা উত্তরে বললেন যে আমার বন্ধু শামসুদ্দিন বলল যে 16 আনার মধ্যে শুধু 8 আনা বিশ্বাস করতে, তো আমি আপনাদের বলি তাও পরে আমার 4 আনা লাভ থাকবে, কেননা ওই 8 আনার মধ্যেও আমার 4 আনা লাভ থাকবে। তো আপনি চিন্তা করেন যে কীরকম রসবোধ ছিল, এবং একটা হাস্য রস করে উনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে উনি কিন্তু পরাজিত করলেন। সবাই কিন্তু হেসে আব্বার কথাই মনে রাখলো যে দেখো লোকটা কি বুদ্ধিমান বা কি ইউনো। তো এই যে পলিটিক্যাল ডায়ালগ, আমার আরেকটা স্মৃতি মনে আছে ময়মনসিংহে হাসিমউদ্দিন সাহেব বলে একজন পলিটিক্স, উনিও মুসলিম লীগে। তো একদিন বাসায় উনি ঢুকে বলছেন যে ভাবি মজার কিছু খাওয়ান, আজকে মনসুর ভাইকে না একদম মিটিংয়ে ধুয়ে ফেলছি। তা আপনি পরিবেশটা চিন্তা করেন আর কি, যে সবাই রাজনীতি করছে, বিরোধিতা করছে, আবার পারিবারিক সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, এগুলো আমার বাল্যকালের স্মৃতিতে ভীষণ আছে। তো আমি আব্বার কথায় ফিরে যাই যে দেশপ্রেম, সমাজ চেতনাবোধ এবং চারিত্রিক সততা। আব্বা একটা কথা আমার সারা জীবন আমাকে গাইড করেছে যে বাবা যেখানে সম্মান নাই সেখানে যেও না। আচ্ছা, আরেকটা কথা উনি, এটা অনেক পরের কথা, যে উনি বলছেন যে একজন লেখক যদি হও তাহলে রাষ্ট্রের কাছ থেকে কখনো সম্মান গ্রহণ করবে না, কেননা লেখককে যদি রাষ্ট্র মানে সম্মান করে তাহলে বুঝবা যে রাষ্ট্রের এখানে কোনো ইন্টারেস্ট আছে। তুমি লেখক স্বাধীন চেতনাতে তুমি কাজ করবে, রাষ্ট্রের কোনো তুমি পুরস্কার নেবে না। এবং ওনার জীবিত অবস্থায় কোনো পুরস্কার, উনি 21শে পদক, স্বাধীনতা পদক, উনি কী পদক নিলেন? নাসিরুদ্দিন স্বর্ণপদক। নাসিরুদ্দিন সাহেব মনে সওগাতের প্রতিষ্ঠাতা, ওনাদের বহুদিনের পুরনো বন্ধুত্ব। তো নাসিরুদ্দিন স্বর্ণপদক উনি কিন্তু সাগ্রহে গ্রহণ করলেন, কিন্তু অন্য কোনো রাষ্ট্রীয় পদক গ্রহণ করলেন না। এই যে মূল্যবোধ। আর রাজনীতির প্রতি যে ওনার প্রগাঢ় একটা শ্রদ্ধা, রাজনীতির প্রতি আকর্ষণ, যেটা আমাকেও খুব আকৃষ্ট করেছে। আমার কিন্তু ছোটোবেলায় আমি রাজনীতি করব এটাই আমার ইচ্ছা ছিল, রাজনীতি। আচ্ছা, আরেকটা কথা আব্বা বলতেন যে বাবা রাজনীতি যদি করো, রাজনীতি যেন তোমার সংসার চালানোর উপকরণ না হয়, তোমার আলাদা পেশা থাকতে হবে।
তুমি কোনোদিন রাজনীতি করে তুমি সংসার চালাবা এই মানসিকতা রাখো না, তোমার একটা পেশা থাকতে হবে। এবং এই কারণে আব্বা কিন্তু সারা জীবন উকালতি করে যে উপার্জন করেছেন সেটা দিয়েই কিন্তু উনি সংসার চালিয়েছেন, যত কষ্ট হোক বা স্বাচ্ছল্য হোক। কিন্তু ওনার পার্টি থেকে, আওয়ামী লীগ থেকে উনি কোনো একটা পাচ্ছেন, সাবসিডি পাচ্ছেন বা কোনো একটা চাঁদা পাচ্ছেন ওনার সংসার চালানোর জন্য, এগুলো তো উনি এই কথাটা আমার খুব স্পষ্ট মনে হচ্ছে যে রাজনীতি যেন তোমার সংসার চালানোর উৎস না হয়, তোমার আর্থিক উপার্জনের জন্য উৎস না হয়। আপনি বলছিলেন যে মানে আপনার বাবার এই রাজনৈতিক যে দর্শন এবং জীবন, এটা থেকে আপনি উদ্বুদ্ধ হয়েছিলেন রাজনীতিতে আসার জন্য। এই যে এই ঠিক পথটা, মোড়টা নিল কোন জায়গাটায়? আমি বলবো বঙ্গবন্ধুর হত্যা। হ্যাঁ, আচ্ছা, তার আগে আমি কিন্তু মুক্তিযুদ্ধ থেকে ফিরে এসেই আমি সাংবাদিকতায় যোগ দিলাম, সেটা আমি অন্যভাবে বলছি। বাট ওখানেও আব্বার সেই পরামর্শ আমাকে কাজ দিয়েছে যে তোমার যেন একটা পেশা থাকে। তো আমি রাজনীতি করব, ছাত্র রাজনীতি করতাম, জাতীয় রাজনীতিতে হয়তো যেতাম, এবং সেটার জন্য আমি আলাদা একটা পেশা হিসাবে আমার সাংবাদিকতা থাকতো, এটাই ছিল আমার পরিকল্পনা। কিন্তু বঙ্গবন্ধুর হত্যা এবং এরকম নৃশংস হত্যা আমার জন্য টোটালি অগ্রহণযোগ্য ছিল, এবং সেটার থেকে আমার রাজনীতির প্রতি একটা অশ্রদ্ধা, একটা অনীহা, একটা কী বলবো, একটা বিরূপ একটা মানসিকতা সৃষ্টি হলো। এবং সেটারই ফলশ্রুতি হিসাবে কিন্তু আমি জাতিসংঘের একটা চাকরি নিয়ে আমি বিদেশে চলে গেলাম। বিদেশে ছিলাম 14 বছর, এবং আমার ওই সময় ধারণা ছিল যে বছর 10 থাকবো, তারপরে ফিরে আসবো। তো সেটা 10 বছরের হয় নাই, 14 বছরের মাথায় এসেছি। কিন্তু ওই যে পলিটিক্স যে করলাম না, এটা আমার জীবনে বঙ্গবন্ধুর এরকম নৃশংস হত্যা আমার মধ্যে এমন একটা প্রতিক্রিয়া সৃষ্টি করলো যে এটাই যদি রাজনীতি হয়, আমি কেন এই লোকটাকে সপরিবারে মারা হলো। মানে আমি রাজনীতিবিদ, তার পাহাড় তুল্য অবদান ভুলেই গেলাম। সে তো একটা মানুষ, তার একটা পরিবার আছে, তার একটা রাসেলের মতন একটা বাচ্চা আছে। আমাকে খুব এটা করেছে। এবং আমি মানে আমার বাসাতেও আব্বাকে আমি দেখেছি যে বঙ্গবন্ধুর এই সময় আব্বাকে কাঁদতে দেখেছি আমি আমাদের বাসায়। একটা বলতে পারেন একটা শোকের ছায়া বইতো। তো ঘটনাচক্রে আবার আমাদের বাসা ছিল শেখ মুনির বাসার খুবই নিকটে, মানে আমাদের বাসা লেক, পরে লেকের ওপরে শেখ মুনির বাসা। শেখ মনি আবার কিন্তু 1974 সনে, আমি তখন অবজারভারে একটা এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট, উনি হঠাৎ, মানে এটা একটা ইন্টারেস্টিং ঘটনা, হঠাৎ একদিন ওই অবজারভারের বিল্ডিংয়ে আমার একটা পিয়ন এসে বলে যে স্যার শেখ মুনি আসছেন, আপনাকে ডাকছেন। তো শেখ মুনি এত বিখ্যাত ব্যক্তি, তো আমাকে ডাকবেন। তো উনি নিচে গিয়ে দেখে উনি গাড়িতে বসে আছেন, গাড়িতে বসে যে এই চল। তো আজকে ওরা আব্বাকে জানি কি ডাকতেন, চাচা না, অন্য একটা শব্দ। তো বলে ওনার সঙ্গে দেখা করব। তো আমি বললাম যে, তো বল না, তোকে নিয়ে যাব। আমার সঙ্গে কিন্তু ওনার অত হৃদ্যতা নাই। তো আমরা ওই মতিঝিল থেকে ওনার গাড়িতে চড়ে ধানমন্ডি আসলাম। ধানমন্ডি এসে আব্বাকে দেখে উনি পায়ে শুয়ে সালাম করে বললেন যে আমি আপনার ছেলেকে নিতে আসছি। আমি কিন্তু তখন মধ্যে কিছু শুনি নাই, আমি আপনার ছেলেকে নিতে আসছি। বলে কী বাবা, কী বল না, আমি একটা ইংরেজি কাগজ বের করব, আপনার ছেলেকে নিতে আসছি, আপনার অনুমতি। তো বলে যে আমি আর কি অনুমতি, ছেলে তো এখন বয়স হয়েছে, বিয়ে করছে, ওরে জিজ্ঞেস করো। বলে না, আপনার আশীর্বাদ আমি প্রথমে নিতে চাই। উনি আমাকে অবজারভার থেকে একদম বলতে পারেন যে একদম ধরে উনি বাংলাদেশ টাইমসের অ্যাসিস্ট্যান্ট এডিটর বানিয়ে দিলেন। কোথায় আমি একটা এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট, এক ধাপে এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট বোধ হয় গ্রেড 3 না 3 বোধ হয় বা 2, উনি আমাকে গ্রেড 1-এ অ্যাসিস্ট্যান্ট এডিটর বানায় দিলেন। তো অবভিয়াসলি সাংবাদিক হিসাবে এটাও আমার জন্য খুব একটা লোভনীয় ছিল। আর তখন শহীদুল হক ছিলেন এডিটর, আর মাহবুবুল আলম আমার খুবই প্রিয় ব্যক্তিত্ব, শহীদ ভাইও, উনি ছিলেন জয়েন্ট এডিটর। তো ওইভাবে আমি বাংলাদেশ টাইমসে চলে আসলাম। বাট যাই হোক, আব্বার বলতে পারেন যে আব্বা তো একাধারে রাজনীতিবিদ, সাংবাদিক, সাহিত্যিক, আর পেশাতে আইনজীবী। তো আপনি ওইভাবে যদি বলতে পারেন যে আমি আব্বার সাংবাদিকতা নিলাম, আর আমার মেয়ে
আব্বার সাহিত্যটা নিল। এইভাবে আমরা দুইজনে আব্বার উত্তরাধিকার হলাম, বাট সম্পূর্ণ হতে পারলাম না। আমি রাজনীতিতেও গেলাম না, সাহিত্যও আমার দক্ষতা নেই, আর আমার মেয়ে ওই সাহিত্যটা নিল আর কি। মানে যেহেতু আপনার মেয়ের তাহমিমা আনামের প্রসঙ্গ এলো, বলি সেটা হচ্ছে যে ওনারা লেখালেখি করছেন, ওনাদের প্রজন্মের আসলে বাংলাদেশে আরো অনেকেই লেখালেখি করছেন, মানে এই প্রজন্মের সাহিত্য চর্চা নিয়ে যদি ছোট করে কিছু বলতেন। হ্যাঁ, মানে আমার মেয়ের কথা বলি, ওর যখন বয়স 2 আমি প্যারিসে জাতিসংঘের চাকরি নিয়ে চলে গেলাম। তো প্যারিস, তারপরে নিউ ইয়র্ক, তারপরে ব্যাংকক। তো ওর এই 2 বছর বয়স থেকে পরবর্তীকালে প্রায় ধরেন 14 বছর, 2 থেকে 14 মানে 16 পর্যন্ত ও কিন্তু বিদেশি পড়াশোনা করেছে। তো বাংলাদেশ সম্বন্ধে ওর ধারণাটা হয়েছে, এবং সেখানে আমি আমার নিজে একটুখানি নিজের কৃতিত্ব নেই, যে আমাকে অনেকেই বলেছে যে ও গ্রেড 10-এ পড়ে, তুমি ঢাকায় ফিরে গিয়ে কাগজ বের করবে, এখন না করে 2 বছর পরে করো। ও 12 গ্রেড পাস করলে ও চলে যাবে ইউনিভার্সিটি, তুমি চলে যাবে ঢাকায় গিয়ে যা খুশি করো, ওকে এইটা তুমি ডিস্টার্বটা করো না। কিন্তু আমি ভেবেছিলাম যে আমি যদি ওকে দেশে এই বয়সে না নিয়ে যাই, তাহলে কোনো দিন সে বাংলাদেশ সম্বন্ধে জানবে না, আগ্রহ জাগবে না। সো 10th গ্রেড পাস করে 11th and 12th গ্রেড সে বাংলাদেশে থাকলেও আমার সিদ্ধান্ত অত্যন্ত মানে সঠিক বলে মনে করি, ওই যে ওর বাংলাদেশের প্রতি একটা আগ্রহ জাগলো। আর আরেকটা ব্যাপার ছিল যে আমাদের বাড়িতে প্যারিসে, নিউ ইয়র্কে, যেখানে মুক্তিযুদ্ধ সম্বন্ধে, বাংলাদেশ সম্বন্ধে সবসময় আলোচনা হতো। আমার বন্ধুবান্ধব যারা আসতেন তারাও এই ধরনের রাজনৈতিক একটা পরিবেশ থেকে আসতেন। তো ওইটা আলোচনা শুনেছে, এবং মুক্তিযুদ্ধ সম্বন্ধে ওর একটা ছোটোবেলা থেকেই কৌতূহল জেগেছে, যার ফলে ও যখন আপনার হার্ভার্ডে পিএইচডি করলো, ওর সাবজেক্টটা ছিল সোশ্যাল অ্যানথ্রোপোলজি, অ্যান্ড ওর পিএইচডির থিসিসটা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তো আমি মনে করি যে এই যে বাংলাদেশের প্রতি আকর্ষণ, মুক্তিযুদ্ধের প্রতি আকর্ষণটা পারিবারিকভাবে আমরা দিয়েছি। আমার স্ত্রী শাহিনা নাম, ও কিন্তু একজন মুক্তিযোদ্ধা, কিন্তু ওর ইন্টেলেকচুয়াল অ্যাট্রাকশন হলো ওই যে 2 বছর ঢাকায় থাকলো, এবং ওর জীবন আমার মনে হয় পরিবর্তিত হয়ে গেল। ও মুক্তিযুদ্ধের উপরে বই লিখলো, এবং ওটা ছিল আন্তর্জাতিকভাবে আমাদের মুক্তিযুদ্ধের উপরে প্রথম বলতে পারেন যে অ্যাওয়ার্ড উইনিং একটা নভেল আর কি। তো তারপরে তো সাহিত্য চর্চায় চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ও 4টা বই লিখেছে এই মুহূর্তে। প্রথম 3টা কিন্তু মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী কাল নিয়ে সিকুয়েল। ও বইটাকে বলে বেঙ্গল ট্রিলজি, আর এটা একেবারেই ভিন্ন, স্টার্ট আপ ওয়াইফ। এটা ওর বর্তমান ওর জীবন ভিত্তিক অভিজ্ঞতা নিয়ে। আপনার ছাত্র রাজনীতি এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে যদি কিছু বলতেন আমাদের। আচ্ছা, ছাত্র রাজনীতি, আমি ছাত্র ইউনিয়ন করতাম, যেটা মতিয়া গ্রুপ বলে পরিচিত। তো সেই ছাত্র ইউনিয়ন করাটা আমার জীবনে একটা, আমি মনে করি, সৌভাগ্যের মতন। কারণ আমার রাজনৈতিক চেতনা, সমাজ চেতনা বোধ এবং আমার ভেতরের মধ্যে যে দেশপ্রেম, তার একটা খুবই ইন্টেলেকচুয়াল প্রকাশ, বামপন্থী রাজনীতির প্রতি আকর্ষণ, মার্কস এঙ্গেলস পড়া, এবং ওই ধরনের ওই বিশেষ করে শোষণমুক্ত সমাজ, শ্রমিক শ্রেণীর উপরে শোষণ, এই ধরনের যে আইডিয়াগুলো মাথায় আসলো, এটা ছাত্র ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ততার ফলেই। এবং আমি ছাত্র ইউনিয়নের একসময় কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য হয়েছিলাম, মহসিন হলের জেনারেল সেক্রেটারি ছিলাম 70-এর নির্বাচনে, এবং সংস্কৃতি সংসদ বলে একটা খুবই প্রখ্যাত কালচারাল একটা বডি, তার আমি সাধারণ সম্পাদক হয়েছিলাম। তো মুক্তিযুদ্ধে যাওয়া আমার জীবনের সবচেয়ে গৌরবময় অধ্যায়। এবং আপনি যদি চিন্তা করেন যে একটা যুবকের তার দেশ স্বাধীন করার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হওয়া, এটা তো মানে ইতিহাস গড়ার মতন। তো এটা তো একটা সাংঘাতিক আমার জন্য সম্মানের ব্যাপার, গৌরবের ব্যাপার। তো মুক্তিযোদ্ধা হিসেবে তো আমরা সবাই বিভিন্ন কাজ করেছি, এবং লক্ষ লক্ষ যুবক যুবতী তারা মুক্তিযুদ্ধ করেছেন। তো আমার দুটো ব্যাপারে একটুখানি ভিন্নতা ছিল। একটা হলো যে আমি আপনার ওই বাংলাদেশ সরকার, যেটা থিয়েটার রোডে ছিল, তাদের আদেশে আমি ভারতবর্ষের বেশ কিছু জায়গায়, বেশ প্রভিন্সে গেছি যেখানে আপনার মুসলিম মেজরিটি পপুলেশন।
এবং তাদের মধ্যে মুক্তিযুদ্ধ সম্বন্ধে একটা অস্পষ্টতা ধারণা এবং পাকিস্তানের যে প্রপাগান্ডা, যেটা ইন্ডিয়ান একটা কনস্পিরেসি বা পাকিস্তানকে ভাগ করে দেওয়ার, তো এটা কাউন্টার করার জন্যে একটা উদ্যোগে আমি সম্পৃক্ত ছিলাম। সেখানে আমার সৌভাগ্য হয়েছিল বিভিন্ন জায়গায় জায়গায় যাওয়ার, এবং সেসব জায়গায় গিয়ে আমি বক্তৃতা দিতাম যে আমি একজন মুক্তিযোদ্ধা এবং এটা হচ্ছে আমাদের কাহিনী। এবং ওটার ছিল যে ধরেন এক জায়গায় গেলে প্রায় সকাল থেকে রাত পর্যন্ত একাধারে বক্তৃতা করতাম। ধরেন সকালে সাংবাদিকদের সঙ্গে, দুপুরে হয়তো শিক্ষক সমিতির সঙ্গে, অন্য এবং প্রতিনিধির সঙ্গে, এবং সন্ধ্যায় একটা পাবলিক মিটিং হতো। তো এখানে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা বলেছে, পাবলিক মিটিংয়ে এখন এরা তো অত বাংলাদেশ সম্বন্ধে জানে না, আগ্রহ নাই, আবার ওই যে বললাম যে একটুখানি প্রভাবান্বিত, হ্যাঁ প্রভাকান্ডায়। তো এখন আমি বাংলাদেশ থেকে গেছি একটা মিটিংয়ে, কেন আসবে? তো একটা ঘটনা বলি যে তখন সায়রা বানু এবং রাজেশ খান্নার ছবি খুবই মানে প্রচলিত থাকতো, মানে খুব পপুলার ছিল। তো ওরা করতো যে প্রচার করতো যে আজ সন্ধ্যায় একটা সিনেমা দেখা হবে, বুঝছেন, মাঠে। তো সবাই আসতো। তো এই সিনেমা হওয়ার যখন ইন্টারভেল হতো তখন হঠাৎ ওরা আয়োজকরা বলতো যে বাংলাদেশ থেকে, বাংলাদেশের নওজওয়ান আয়া ও আপলো, এইসব কিছু বলতো, যে মুক্তিযুদ্ধ সম্বন্ধে বলবে। তো আমি ওই মাঝখানে উঠে 15-20 মিনিট বক্তৃতা দিতাম, আর দর্শকরা হয়তো বেশিরভাগই সিনেমাটা দেখার জন্য বসে থাকতো। এই ধরনের করেছি। আরেকটা আমার একটা ভিন্ন অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধ চলাকালীন তারা 2টি কমিশন অফিসারের ব্যাচের তারা নির্বাচন করেন। এটাকে বলে SS1 শর্ট সার্ভিস কমিশন 1 আর SS2। তো SS2-তে আমি নির্বাচিত হওয়ার সৌভাগ্য হয় আমার, এবং আমি সেনাবাহিনী ট্রেনিং প্রাপ্ত হই। এবং যারা আমার কলিগরা যারা পরবর্তীকালে সেনাবাহিনীর বিভিন্ন স্তরে তারা গেছেন, মেজর জেনারেল পর্যন্ত হয়েছেন। তো আমি কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর দিনই, আমরা যেদিন ফিরলাম, দেশ স্বাধীন হওয়ার পর দিন না, আমরা যেদিন ফিরলাম তারপর দিনই জেনারেল ওসমানীর সঙ্গে দেখা করে আমি ইস্তফা দিয়ে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতাম। তো ওই সময়ের একটা কথা বলি যে ব্যক্তিগত, যে ওই সময় যে ফিজিক্যাল ট্রেনিং করলাম, একটা ছিল দৌড়ানো। আমি কিন্তু ওই দৌড়ানোটা ছাড়ি নাই। আমি পরবর্তী 46 বছর from 71 থেকে till 2016 আমি রেগুলার দৌড়াতাম। 5 কিলো, প্রথমে 5 মাইল, তারপরে 4 মাইল, তারপরে 5 কিলোমিটার আমি দৌড়তে পারতাম। পরবর্তীকালে কোমরের ব্যথায় আর দৌড়াতে পারি না। সেই সময় জহির রায়হান বা আলমগীর কবির মানে তাদের সাথে দেখা বা স্মৃতি? আচ্ছা, জহির রায়হানের সঙ্গে দেখা না, আলমগীর কবিরের সঙ্গে দেখা হয়েছে। ওইটাও আর একটা ইন্টারেস্টিং ঘটনা, যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তো আলমগীর কবির, হ্যাঁ হ্যাঁ। তো ওখানে আপনার আলী জাকের কাজ করতেন, এবং আলী জাকের ইংরেজি প্রোগ্রামে কাজ করতেন। আলী জাকের আমাকে ইনভাইট করে দেন, এবং আমি বেশ কয়েকটা প্রোগ্রাম করেছি ইংরেজিতে ওই স্বাধীন বাংলা বেতারে। ধরুন এই যে আপনি রাজনীতিটা করলেন না, মানে আমি বলবো সাহিত্যিক হলেন না, আপনি সাংবাদিক হলেন। তো আপনি যখন সাংবাদিকতা শুরু করেছেন, এই যে 70-এর দশকটা, সেই সময় 70-80-র দশকটা সাংবাদিকতা করছেন, দায়িত্ব নিয়ে করছেন, এমনকি 90-এর দশকে যদি বলি, যখন একটা রাজনৈতিক ডামাডোল ছিল বাংলাদেশে, আপনারা জানেন সেই সময় অনেক আসলে সমালোচনার রাজনীতি হতো, এমনকি তখন স্বৈর শাসকের বিরুদ্ধে অনেক কথা বলা যেত। কিন্তু এখনকার যে রাজনীতি, 21 শতকের যে রাজনীতি, পার্থক্যটা কি দেখতে পান? না, এখানে আমি একটা কথা বলি যে আমি আমার দৃষ্টিভঙ্গিতে মানে বাংলাদেশের জন্মের আগের সাংবাদিকতা এবং জন্মের পরের সাংবাদিকতার মধ্যে আমি একটা পার্থক্য দেখি, খুব গভীর পার্থক্য। একটা হচ্ছে যে বাংলাদেশ জন্মের আগের স্বাধীনতা ছিল স্বাধীনতাকে অর্জন করার জন্য। আমি কিন্তু তখন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করিনি। আমি বলতেছি সাংবাদিকরা তারা করেছে দেশপ্রেমের রাজনীতি, তারা করেছে বাঙালিদের স্বকীয়তার রাজনীতি, আমাদের ভাষার দাবি, আমাদের সাংস্কৃতিক দাবি, আমাদের নিজেদের মতন গড়ে ওঠার দাবি, অর্থনৈতিক দাবি, এবং পরবর্তী শেষকালে গিয়ে স্বাধীনতার দাবি। এটা ছিল কিন্তু সাংবাদিকতার মূল ধারা,
যারা বিরোধিতা করেছে, মুসলিম লীগ পক্ষে করেছে সেটার কথা বলছে না, মূল ধারাটা ছিল দেশকে স্বাধীন করা, দেশকে গড়া, কিন্তু বাংলাদেশের মানে দেশকে মুক্ত করার সাংবাদিকতা, এটা কথাটা বলে দেশকে মুক্ত করার। আর ৭১-এর পরে সাংবাদিক হচ্ছে দেশ গড়ার সাংবাদিকতা। দেশ গড়া আর দেশ মুক্তি করার মধ্যে আমার দৃষ্টিতে একটা বিরাট পার্থক্য আছে। ওখানে আপনি ইডিওলজিক্যাল, ওখানে আপনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করছেন না, আপনি দেশকে স্বাধীন করার জন্য করছেন, আদর্শিক জায়গা থেকে করছেন। আর এটা আপনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা। বস্তুনিষ্ঠ আর আদর্শিক মধ্যে পার্থক্য কি, যে এখানে আপনি কিন্তু চুলচেরা বিচার করছেন, আপনি আপনার বন্ধুকেও সমালোচনা করছেন। পুরোটার দৃষ্টিভঙ্গি হচ্ছে দেশ গড়া। দেশ গড়া সরকারের দায়িত্ব, দেশ গড়া রাজনৈতিক দলের দায়িত্ব, দেশ গড়া ব্যবসায়ীদের দায়িত্ব, দেশ গড়া সাংবাদিকদের দায়িত্ব। এখানে ভুল করছি, ত্রুটি করছি, ভুল সিদ্ধান্ত নিচ্ছি, আমার সেই সমালোচনার জায়গাটা একটা মুখ্য জায়গা। আমি একটা পলিসি নিলাম, এই পলিসিটা ঠিক না বেঠিক এটা আপনাকে কে বোঝাবে? সরকার তো সবসময় বলতে চেষ্টা করবে যে তার পলিসিটাই সঠিক, আর অপোজিশন বলবে এটা সব খারাপ। আমাদের কালচারে হলো যে অপোজিশন সরকারের কোনো কিছু ভালো বলবে না, আর সরকার অপোজিশনের কোনো কিছু গ্রহণ করবে না। তো এর মাঝখানে যে বস্তুনিষ্ঠ যে একটা পরামর্শ, এটা কে দিবে? এটা সাংবাদিকরা দেবে, লেখকরা দিবে। তো সেইটা দেওয়ার জন্য তো আপনার জায়গা লাগবে, সেই স্পেসটা। তো আমি মনে করি যে স্বৈরাচার শাসনকে প্রতিহত করে ৯১ যখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হলো, আমি মনে করি এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে, মুক্তিযুদ্ধ যদি দেশকে স্বাধীন করে থাকে এবং গণতন্ত্র এনে থাকে, ৯১-এর ওই ঘটনাকে আমি বলব গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। এবং ৯১ থেকে আমি মনে করি যে বেশ কিছুদিন, ধরেন আমি ২০০৯-১০ পর্যন্ত আমি মনে করব যে একটা বেশ মুক্ত সাংবাদিকতার পরিবেশে আমরা বড় কাজ করতে পেরেছি। আপনি যদি কাগজগুলো দেখেন, আমি নিজে ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি যে কমেন্ট্রি নামে একটা লিখতাম, এবং সেখানে আমি কি সাংঘাতিকভাবে সরকারের সমালোচনা করেছি, অপোজিশনের করেছি, যেটা আমার দেশপ্রেম থেকে উদ্বুদ্ধ। আমি বলছি না যে সব কথাই আমার সঠিক ছিল, বাট এটা ন্যায় ভিত্তিক ছিল, দেশপ্রেম ভিত্তিক ছিল, এটা কোনো অশুভ উদ্দেশ্য থেকে আমি কিছু করিনি। তো ওই যে সাংবাদিকদের যে জায়গাটা, সেই জায়গাটা এখন একেবারেই নেই। এবং এই যে নেই, এটার জন্য অবশ্যই সাংবাদিক হিসাবে আমি একটা বিরাট শূন্যতা বোধ করি। আমি এটাকে মনে করি একটা দুর্বলতা, এবং এটা ক্ষতিকর সাংবাদিক হিসেবে মনে করি। এবং আমি মনে করি সাহিত্যিকরা, দেশপ্রেমিকরা সবাই মনে করে এটা ক্ষতিকর। কিন্তু সবচেয়ে বড় ক্ষতিকার হচ্ছে জানেন, সরকারের। সে একটা বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি পাচ্ছে না। আচ্ছা, বস্তুনিষ্ঠ নাই হোক, একটা অল্টারনেটিভ দৃষ্টিভঙ্গি পাচ্ছে না। সে এটাকে, আমি যখন ইউনেস্কোতে কাজ করতাম তখন একটা ছিল, একটা বাক্য প্রচলিত ছিল যে আপনার ওয়াকম্যান সিনড্রোম। ওয়াকম্যান সিনড্রোমটা হচ্ছে যে আপনি ওয়াকম্যান দিয়ে তো ইয়ারফোন দিয়ে শুনছেন, তো আপনি কিন্তু পারিপার্শ্বিকতা কিছু শুনছেন না। আপনি ওই ওয়াকম্যানে যা বাজাচ্ছেন, যে গান শুনছেন, যে বক্তৃতা শুনছেন, যে বিশ্লেষণ শুনছেন, ওটা আপনারই সৃষ্ট, ওয়াকম্যানের দেওয়া, আপনি কানে শুনছেন। আপনি কিন্তু ওয়াকম্যান লাগিয়ে একদম একটা বাজারের মধ্যে যদি হেঁটে যান, সেখানে গান হচ্ছে না বক্তৃতা হচ্ছে না বিপ্লব হচ্ছে, আপনি কিন্তু শুনছেন না। সো এই যে ওয়াকম্যান সিনড্রোম, এই ওয়াকম্যান সিনড্রোমে আমি মনে করি আমার সরকার এখন তারা মানে ইতে আবদ্ধ হয়ে গেছেন। এবং এই কারণে সবচেয়ে বেশি হচ্ছে, মানে যারা ডিপ্রাইভড হচ্ছেন সেটা হচ্ছে সমাজ তো বটেই, সরকার না। এটা তো ঠিকই যে আপনি বলছেন যে এক ধরনের ওয়াকম্যান সিনড্রোম চলছে এখন। আমাদের যদি একটু মানে সাংস্কৃতিক যে সমাজে আমরা যেটা চর্চা করছি, সেখানেও কিন্তু এক ধরনের ওয়াকম্যান সিনড্রোম আছে বলে আমার মনে হয়। যেমন ধরুন যে এই যে আমাদের সমাজে যে ধরনের ইংরেজি মাধ্যমের যে চর্চাটা হচ্ছে, এই যে জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বা দর্শন চর্চার ক্ষেত্রে বাংলা ভাষার যে বা মাতৃভাষার যে গুরুত্ব, সেটাকে আমার মনে হচ্ছে যে কোথাও যেন একটা গুলিয়ে ফেলা হচ্ছে ইংরেজি শেখা আর শিক্ষার মাধ্যমকে ইংরেজি করা এর মধ্যে। তো এইটা আমি বলবো যে আপনি যেহেতু ইংরেজি একটি দৈনিকের সম্পাদক, সেই জায়গা থেকে আপনার ভাবনাটা কি আছে? আমার ভাবনা এখানে খুবই স্পষ্ট যে মাতৃভাষার কোনো ধরনের বিকল্প হতে পারে না। এবং আমি ইংরেজি স্কুলে পড়েছি, ইংরেজি
ভাবে তারপরে জাতিসংঘে ইংরেজিতে কাজ করেছি, পরবর্তীকালে ইংরেজি পত্রিকার সম্পাদনা করছি। আমার খুবই গভীর বিশ্বাস যে বাংলা ভাষার চর্চা, বাংলার ভাষার ব্যবহার, বাংলা ভাষায় সার্বজনীন করা, এটা হচ্ছে একটা সাংঘাতিক বড় দায়িত্ব। এবং এখানে যদি আমরা ফেল করি এবং করার সব ইঙ্গিত আছে, এটা একটা মানে আত্মঘাতীমূলক ব্যাপার। মাতৃভাষা আপনাকে যে আত্মবিশ্বাস দেয়, যে মানে কি বলবো, আত্মাকে বিকশিত করে, ক্ষুদ্র থেকে বড়, এটা বিদেশি ভাষা করতে পারবে না। এবং এখানে একটা খুবই বলতে পারেন যে একটা আহাম্মকের একটা মানে বিতর্কর মতন আমি শুনি আর কি, যে ইংরেজি ভাষা না হলে বাংলাদেশ উন্নতি হবে না, তাই ইংরেজি, বাংলা বাদ দিয়ে ইংরেজি শেখো। আবার কেউ কেউ বলছেন যে ইংরেজি বাদ দিয়ে, এই কি একটা ডাইকোটমি বা ডুয়ালিটি ইন দ্য আর্গুমেন্ট। আমি মাতৃভাষায় আমার শিক্ষার করব, ভিত্তিপ্রস্তর করব। ইট ইজ লাইক দিস, আমি আমার ব্যক্তিত্ব, আমার আমিত্ববোধ, আমার অস্তিত্ব, আমার চেতনা, আমার বিকাশ, সব কিছুর ভিত্তি হবে আমার মাতৃভাষা। কিন্তু আমার আন্তর্জাতিকভাবে প্রসারিত হওয়ার জন্য আমার দরকার ইংরেজি ভাষা। ওরা একে অপরের সম্পূরক, তারা একে অপরের বিপরীত নয়। এবং এটার দৃষ্টান্ত তো একেবারে জাজ্জল্যমান পৃথিবীময়। আপনি থাইল্যান্ডে তো আমরা অনেকেই যাই, থাইরা তো অনেক উন্নতি করেছে, ওরা কয়েক শব্দ ইংরেজি পারে। মানে ওদের, আমি একটু হাস্যরস করে বলি যে ওরা দুইটা শব্দতে কিন্তু দেশ গড়ে ফেললো, কি হ্যাভ অ্যান্ড নো হ্যাভ। আপনি দোকানে গিয়ে বলবেন যে এইটা চাল, শুনে বল ও হ্যাভ 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 নিয়ে আসবে, আবার বলে নো হ্যাভ। তো এইটা করে থাইল্যান্ড। তার চাইতে বড় দৃষ্টান্ত চায়না, জাপান। আপনি যতগুলো আপনি ফ্রান্সে যান, স্পেনে যান, আমেরিকা তো ইংরেজি, ওটা হয়তো আমরা অত উপলব্ধি করবো না, বাট ইউ টেক এনি ডেভেলপড কান্ট্রি, দেখবেন যে মাতৃভাষার একটা বিরাট অবদান আছে। তো আমি মনে করি যে এই ডিবেটটা কিসের উপরে ভিত্তি করে হচ্ছে, কেন হচ্ছে, এটা বস্তুনিষ্ঠতা নাই, এটা কোনো দৃষ্টান্ত নাই। বাংলা সাংবাদিকতার ভবিষ্যৎ কি, ইংরেজি সাংবাদিকতার ভবিষ্যৎ কি, এটা তো আমি প্রথমেই বললাম যে অবশ্যই বাংলা সাংবাদিকতার প্রসার এবং সমৃদ্ধি আমাদের জাতীয় গঠনের জন্য প্রয়োজন। সঙ্গে সঙ্গে ইংরেজি সাংবাদিকতারও প্রসার এবং তার সমৃদ্ধি। কিন্তু মূলত প্রশ্ন দেখাচ্ছে সাংবাদিকতাই কিন্তু এখন বিপর্যয়ের সম্মুখীন, বিকজ অফ সোশ্যাল মিডিয়া অ্যান্ড টেকনোলজি। তো সেখানে আমাদের যেটা মূল বুঝতে হবে যে জার্নালিজম of the future will have to be totally different. আমরা যেভাবে সাংবাদিকতা করে এসেছি, একটা হলো কি যে ধরেন আগে সাংবাদিকতা ছিল যে মানে যেটাকে বলে আর কি যে সাপ্লাই ড্রিভেন, অর্থাৎ আমি সম্পাদক, আমি প্রকাশক, আমরা যা ভাবছি আমরা সমাজকে দিচ্ছি। আমি মনে করি এখন এইটা হওয়া উচিত, এইটা হওয়া উচিত, এইটা ন্যাশনাল ইস্যু হওয়া উচিত, অর্থাৎ এটা সাপ্লাই সাইড, আমি সাপ্লাই করছি, আমার পাঠকরা গ্রহণ করছে। এখন এর মূল যে পরিবর্তন সেটা হচ্ছে এখন একটা ডিমান্ড সাইড। পাঠকরা ডিমান্ড করছে যে আপনি এটা করেন, এটা করেন, আমি এটা চাই, আমি এটা শুনতে চাই, এটা জানতে চাই, এটা জানতে চাই। সো একটা ডিমান্ড রেসপন্সিভ জার্নালিজমের একটা বিরাট ব্যাপার আছে। কিন্তু সম্পূর্ণভাবে সাংবাদিকতা কিন্তু ডিমান্ড ভিত্তিক হতে পারে না। ইটস লাইক একটা লেখক কি পাঠক যা চায় সেইভাবেই সে লিখবে? লেখকের যে চেতনা, লেখকের যে দৃষ্টিভঙ্গি, তার যে ভবিষ্যতের তার যে চিন্তা, এবং লেখকরা তো অসাধারণ ব্যক্তিত্ব, তো তার নিজস্বতা থাকতে হবে, তার জায়গা সে তার লেখনী থাকতে হবে। সে যখনই তার পাঠকদেরকে খুশি করার জন্য লেখা শুরু করে তখন লেখার মান অনেক নিশ্চয়। সাংবাদিকতাও আমরা আগে যে টোটালি সাপ্লাই সাইড জার্নালিজম করেছি, সেটার বদলে এখন ডিমান্ড সাইড জার্নালিজম আসছে। সেটা আমাদেরকে আপন করে নিতে হবে, ওটা আয়ত্ত আনতে হবে, ওটাকে খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। কিন্তু তারপরেও সাংবাদিকদের যে, সম্পাদকদের যে চেতনা, তার যে দেশপ্রেম, তার যে মূল্যবোধ, সেটাও কিন্তু পাঠকদেরকে দিতে হবে। অর্থাৎ দেয়ার উইল বি আমাদের চেষ্টা হবে যে পাঠকরা যা চায় সেটা পরিপূর্ণ করতে, কিন্তু পাঠকদের চেতনার উন্মেষ, তাদের ভিন্ন ধরনের চিন্তা করতে আকর্ষিত করা, তাদের পলিসিতে যে নতুনভাবে আসতে পারে, সমাজের বিকাশ, আমার রাজনীতির
পরিবর্তন, এই ধরনের চিন্তাগুলো তাকে দিতে হবে, যেটা আমরা দেই থ্রু আওয়ার এডিটোরিয়াল এবং এডিটোরিয়াল কলামে আমরা চেষ্টা করি বিষয় আনতে। তো এইখানে এই দ্বন্দ্বটা কিন্তু খুবই মানে যেটাকে বলে এক্সিস্টেনশিয়াল। অনেক জায়গাতে এটা পুরোপুরি ডিমান্ড লেভেল হয়ে যায়, মানে যারা যা চাচ্ছে তাই দিচ্ছে, যেটাকে বলে ক্লিক বেসড জার্নালিজম। হ্যাঁ, আপনার এবং এক ধরনের পত্রিকা থাকতো কিন্তু বিদেশে, যে একটুখানি সসি ক্রাইম, তারপরে মানুষের হ্যাঁ ওইসব দিকে যেত এবং অনেক বিক্রি হতো। আপনি এই সান, মিরর লন্ডনে, তাদের কিন্তু গার্ডিয়ান বা টেলিগ্রাফের, ইন্ডিপেন্ডেন্টের সার্কুলেশন আছে 10 গুণ। তো সেটাও এক ধরনের ছিল কিন্তু আগে। তো ওই দিকে যদি আমরা যাই তাহলে একটা সাংঘাতিক আত্মঘাতীমূলক কাজ হবে। কিন্তু আবার ডিমান্ড যেটা করছে পাঠক, তার প্রতি আমি যদি অনীহা পোষণ করি তাহলেও কিন্তু একটা আত্মঘাতী। তো এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল কনশাস অ্যাকোমোডেশন অফ বোথ সাইডস, কনশাস। হ্যাঁ, এটা হলো ইন্টেলেকচুয়াল সাইড। আর এটা হচ্ছে টেকনোলজিক্যাল সাইড। আপনাকে এই যে ধরেন খবরের কাগজ, ডেইলি স্টারটা আমি নেই, ডিজিটাল হওয়ার আগে ডেইলি স্টার আজকে সকালে আপনি পাচ্ছেন, সারাদিন পৃথিবীর ঘটনা ঘটে যাচ্ছে, দেশের ঘটনা, পরের দিন সকালে আবার আপনি পাচ্ছেন, আপনি আবার দেখছেন। এই যে 24 আওয়ার সাইকেল, এটা আর সম্ভব না। আপনি সকালে ডেইলি স্টার পড়বেন, সারাদিন ডেইলি স্টারের ওয়েবসাইটে দেখবেন কি কি নতুন নতুন ঘটনা ঘটছে, এবং পরের দিন ওই সব ঘটনার বিশ্লেষণ নিয়ে আপনি আবার সকালে পড়ছেন, আবার আপনি সারাদিন থাকছেন। সো এখন একটা সংবাদপত্র শুধু প্রিন্টে থাকলে তার মৃত্যু হবে, তাকে ডিজিটাল হতেই হবে। ডিজিটাল মানে, এবং ডিজিটাল না, আপনাকে কনস্ট্যান্ট আপডেটিং করতে হবে। কনস্ট্যান্ট আপডেটিং শুধু আপনি তথ্য দিলাম, ওখানে আগুন লেগেছে, ওখানে যুদ্ধ লেগেছে, ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, বা ওখানে এই রাজনৈতিক দল আপনার মিটিং করেছে, এটা হলো নিউজ। বাট এটার সঙ্গে আপনাকে বিশ্লেষণ করতে হবে, আপনাকে অ্যানালিসিস দিতে হবে, আপনাকে কনটেক্সচুয়ালাইজ করতে হবে। সো দ্য ফিউচার অফ জার্নালিজম হচ্ছে আপনাকে প্রথমে পাঠকদের ডিমান্ড পরিপূর্ণ করা এবং তাকে আপনার ইন্টেলেকচুয়াল গাইড করা। সেকেন্ডলি হচ্ছে যে আপনার দক্ষতা অনেক গুণে বাড়াতে হবে। একটা রিপোর্টার সে 24 আওয়ার সাইকেলে রিপোর্ট করতো, এখন সে ওই 24 আওয়ার সাইকেলে রিপোর্ট করবে, আবার সারাদিন সে আপডেট করতে থাকবে। তো এই যে আপনার নতুন ডিমান্ড, আরেকটা খুব ইন্টারেস্টিং, যে আমার বাংলাদেশের এখন একটা পাঠক, সে তো শুধু ডেইলি স্টারের মুখাপেক্ষী হয়ে থাকার দরকার নেই, সে তো অন দ্য ক্লিক সে গার্ডিয়ান দেখছে, সে নিউ ইয়র্ক টাইমস দেখছে, সে আসাহি সিম্বন দেখছে, সে কলকাতার কাগজ দেখছে। সো আমার প্রতিযোগিতা কিন্তু এখন আন্তর্জাতিক। তার মানে একজন সাংবাদিককে আরও সুশিক্ষিত হতে হবে, তাকে আরও দক্ষ হতে হবে। তাহলে একদিকে টেকনোলজিক্যাল আপনার পারদর্শিতা, আরেকদিকে ইন্টেলেকচুয়াল বৃহত্তর বিশ্বের প্রতি আপনার সংযোগ রাখা। তো একদিকে সাংঘাতিক চ্যালেঞ্জ, অন্যদিকে এক্সট্রিমলি এক্সাইটিং। ভবিষ্যতের সাংবাদিকতা সাংঘাতিকভাবে সৃজনশীল হবে, সাংঘাতিকভাবে গুরুত্বপূর্ণ হবে এবং সাংঘাতিক আনন্দের হবে। আমি মনে করি যে শাসক শ্রেণী যারা আছেন তারা যেভাবে আসলে ইংরেজি মাধ্যমে শিক্ষাকে বা মানে শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজিকে যেভাবে তারা আমি বলবো যে প্রমোট করছে, এটা এক ধরনের মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সবাইকে এক ধরনের একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে বলে মনে হয়। আমি মনে করি জাতিগতভাবেই আমরা একটা বিভ্রান্তির মধ্যে আছি, এবং এই যে পুরাটা যে একটা যে বলে বাইনারি সেন্সে দেখা, হ্যাঁ, যে বা যেটাকে বলে জিরো সাম গেম, যে এটা হলে সম্পূর্ণ এটা হতে হবে, আর এটা না হলে সম্পূর্ণ এটাকে পরিত্যাগ করে আরেকটা যেতে হবে, এই যে দৃষ্টিভঙ্গিটা, এটা একেবারেই আমি বলবো যে একটা চরম মূর্খতা আমাদের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, অনেকক্ষণ সময় দিলেন আমাদের সংবাদ প্রকাশের পক্ষ থেকে, অনেক ধন্যবাদ। আর হচ্ছে যে শুধু সাংবাদিকতা নয়, আপনার জীবনের অনুপ্রেরণা এবং সকল ভাবনা যে জড়ো হয়েছে, যে আপনার বেড়ে ওঠার মধ্য দিয়ে এই যে আপনার বাংলা ভাষা সম্পর্কে ভাবনা, আপনার সাংবাদিকতা সম্পর্কে ভাবনা, এবং আমি মনে করি যে বাংলাদেশের মানুষ যারা একটু সচেতন, তারা আপনার যে তৃতীয় নয়ন লেখেন আপনি, থার্ড আই, সেটা পরে হয়তো বা সেখান থেকে এক ধরনের থার্ড ভিউ সেটা তারা পাওয়ার চেষ্টা করে। এবং সত্যি সত্যি আমরা আপনার লেখা থেকে এবং আপনার যে এই কাছের কথা থেকে নিশ্চয়ই যারা দর্শক তারা অনেক অনেক অন্তর্দৃষ্টি পাবেন, এবং আমরা পাই সবসময়।
আবার আপনাকে ধন্যবাদ জানাই আমাদের সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।